This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, পুজোর আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, তবে এখনো প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আজকের দ্বিতীয় ব্রেকিং, এবার পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প তৈরির পালা কি? অবৈধ বিদেশিদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ, অনুপ্রবেশকারী ধরা পড়লে ডিটেনশন ক্যাম্পেই রাখা হবে। নিঃসন্দেহে আজকের বড় খবর। 3 নম্বর ব্রেকিং, আরো একটা বড় খবর, চিংড়িঘাটায় মেট্রো নির্মাণ জট কাটাতে উদ্যোগী হাইকোর্ট। মেট্রো রেল, রাজ্য, RVNL, পুলিশ ও KMDA কে বৈঠকে বসার নির্দেশ। জনস্বার্থে আলোচনায় বসুন, বৈঠকের দিন কাল জানাতে হবে। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 4 নম্বর ব্রেকিং, 8ই সেপ্টেম্বর পর্যন্ত বিজেপি নেতা রাকেশ সিং এর পুলিশি হেফাজত। প্রদেশ কংগ্রেসের দপ্তরে তাণ্ডবের অভিযোগে গত রাতে গ্রেপ্তার। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা পুলিশের। রাকেশকে আদালতে পেশের সময় তুমুল উত্তেজনা। আদালত চত্বরে মুখোমুখি বিজেপি এবং কংগ্রেস কর্মী সমর্থকরা। 5 নম্বর ব্রেকিং, বড় খবর, শওকত মোল্লার কনভয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের। অভিযোগ, এখনো যোগাযোগ করেননি তৃণমূল বিধায়ক। ক্ষোভে ফুঁসছে মৃত তাজউদ্দিনের পরিবার। দুর্ঘটনার পর কেন কাছের কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো না, প্রশ্ন তুলেছেন মৃত স্ত্রী। 6 নম্বর ব্রেকিং, আইন ভাঙা সেনার ট্রাকে সারা দিনের গতিবিধি এবার রেডারে। কোন কোন রাস্তায় সিগন্যাল মানেনি সেনার ট্রাক, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আগেই ট্রাকের চালক সেনাকর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, অত্যন্ত সিগনিফিক্যান্ট। 7 নম্বর ব্রেকিং, পুলিশের গাড়ির কাগজ দেখবে কে বলুন তো? ধূপগুড়ি থানার পুলিশের একাধিক গাড়িতে গোলমাল, গাড়ির কাগজপত্র অসঙ্গতি, মেয়াদ পেরিয়ে যাওয়ার অভিযোগ। বহু গাড়ির ফিটনেস ফেল, অভিযোগ করছেন বিরোধীরা। পুলিশ সুপার বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিরোধীদের প্রশ্নে সাফাই দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। 8 নম্বর ব্রেকিং, বেলাগাম পূর্ব বর্ধমানের রায়নার 1 নম্বর ব্লকের টিএমসি ব্লক সভাপতি বিজেপিকে পিটিয়ে ঠান্ডা করার নিদান। হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি। বিতর্কের কেন্দ্রে তৃণমূল নেতা বামদেব মণ্ডল। ভয় পেয়ে এই ধরনের মন্তব্য খোঁচা বিজেপির। 9 নম্বর ব্রেকিং, বাবার দলে ব্রাত্য, বিআরএস ছাড়লেন কে কবিতা। গতকাল বিআরএস থেকে তাকে সাসপেন্ড করা হয়। আজ দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন কেসিআর কন্যা। তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা। কংগ্রেসে যোগ দিতে পারেন জল্পনা তুঙ্গে। 10 নম্বর ব্রেকিং, সামরিক ক্ষেত্রে ভারত রাশিয়ার সম্পর্ক আরো জোরদার। সূত্র বলছে রাশিয়ার কাছ থেকে আরো অত্যাধুনিক S-400 কিনছে ভারত। বড় খবর নিঃসন্দেহে। মিসাইল কেনার জন্য ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে দুই দেশের। এবার একটা প্রশ্ন করি, এসএসসি স্কুল সার্ভিস কমিশন ঠিক চাইছেটা কি? আজ এই প্রশ্নটা করতেই হচ্ছে। আমি ঠোঁটকাটা বলে নয়, যে কেউই এই প্রশ্নটা করবেন। এত কাণ্ডের পর, এত কাণ্ডের পর সুপ্রিম নির্দেশে যখন পরীক্ষাটা হচ্ছে, আচ্ছা তাতেও কি স্বস্তি আছে? অ্যাডমিট কার্ডে অনেকেরই ছবি নেই, কারো সই নেই, সিগনেচার নেই। সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসা যাবে তো? ছবি সই ছাড়া অ্যাডমিট কার্ড ভ্যালিড তো? এটা হয়? এই প্রশ্নগুলো তুলতে হচ্ছে, যে কারণে শুরুতেই বললাম। আর এতে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠবে না বলুন তো? আইন আদালত হবে না? এসএসসি কি সেটাই চাইছে? মানে এই জটিলতাটা কি তারা চাইছেন?
এই প্রশ্নটাও তুললাম। কেন ছবি আপলোড করা যাচ্ছে না তার কোনো জাস্টিফিকেশন আছে কি এখনকার টেকনোলজিতে? সেরকম তো কিছু নেই। আমরা এমনিও যখন পরীক্ষা আমাদের ইউনিভার্সিটি এক্সাম হয় তখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড তাতে ছবি দিয়ে সই করেই আসে। এসএসসি যে সংস্থাকে দিয়ে আবার ওই সংস্থা যে চোর সংস্থা ছিল, যখন টেম্পটেডদেরকে যারা চাকরি করেছিল ফলস বানিয়েছিল, রেজাল্ট শিট বানিয়ে দিয়েছিল, ওএমআর টেম্পার করেছিল, সেই কোম্পানিকে আবারও কাজ দিয়েছে এসএসসি। তো সে চুরি করার প্রধান তো রাখবেই। এটা তো একটা আমার মনে হচ্ছে পুরো জালিয়াতি পরীক্ষা করানোরই চেষ্টা করা হয়েছে। আমরা কোর্টও বলছে কি ইউপিএসসি মতন যে কোম্পানি আছে যারা এইগুলো করায়, যে পরীক্ষাগুলো করায়, যেখানে ইউপিএসসি পরীক্ষা যারা সঞ্চালন করে তাদের মাধ্যমে দিয়ে করানো উচিত। এই চোর সংস্থাকে দিয়ে কেন করাবে? এরপরেও এসএসসি পাল্টা একটা যুক্তি দিতেই পারে, অ্যাডমিট নিয়ে এত বিতর্কের কি আছে, এটাও তারা বলতেই পারেন। আধার কার্ড বা ভোটার কার্ড ছাড়া পরীক্ষার হলে ঢোকা যাবে না, অর্থাৎ সরকারি পরিচয়পত্রের ওপর এসএসসি জোর দিচ্ছে। কিন্তু এসএসসি ভেবে দেখেছে কি এতেও জালিয়াতি হতে পারে? আধার কার্ড জালিয়াতি হয়, জাল ভোটার কার্ড হয়, আর নতুন করে কি বলবো, ওই ফেক ছবি বসিয়ে একজনের হয়ে আরেকজনের পরীক্ষায় বসার এই যে সুযোগটা, আচ্ছা জাস্ট প্রশ্নটাই করছি, আপনারাও হয়তো ভাবছেন যে এই সুযোগটা করেই দিতেই কি এই ব্যবস্থা? এই প্রশ্নের জবাব এসএসসিকেই দিতে হবে। হ্যাঁ, আর কে দেবে প্রশ্নের জবাব? ছবি সই ছাড়া অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়, সেই ইস্যু করা তো এসএসসির গাফিলতি নয়। আসলে জেনে বুঝে এসএসসি এটা করছে কিনা সেই দ্বন্দ্বটা, সেই সংশয়টা কি করে নির্মূল করি? আপনারা পারছেন নির্মূল করতে? ওএমআর শিটে বিস্তর জালিয়াতি, সাদা খাতা জমা দিয়ে চাকরি বাগানো, পরীক্ষা না দিয়েই মেরিট লিস্টে নাম, তালিকার মেয়াদ পেরোনোর পরেও চুপিসারে নিয়োগপত্র। হাত খোলা দুর্নীতির জেরেই 2016 শিক্ষক ও অশিক্ষক কর্মীদের গোটা প্যানেলই বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের গুঁতোয় স্কুল সার্ভিস কমিশন দাগিদের তালিকা বের করেছে। তা নিয়ে বিস্তর ধোঁয়াশার মধ্যেই রবিবার পরীক্ষা, কমিশনের অগ্নি পরীক্ষা। কিন্তু পরীক্ষার প্রথম ধাপ অ্যাডমিট কার্ড নিয়েই তো বিস্তর প্রশ্ন উঠে গেল। কমিশনের যা ব্যবস্থাপনা তাতে ছবি সই ছাড়াই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা। কমিশন জানিয়েছে আধার বা ভোটার কার্ড দেখে তবেই বসতে দেওয়া হবে পরীক্ষায়। অনেকেরই প্রশ্ন, পরীক্ষার আগেই কারচুপির ব্যবস্থা করে দেওয়া হলো। ছবি সহ অ্যাডমিট কার্ড না থাকা ব্যক্তিরা কারা লিস্ট বের করেছেন? ছবি না রাখা একজনের পরীক্ষা আরেকজন দিয়ে যাবে না তো? এই প্রশ্ন তো থাকবেই। দুর্নীতির পথ প্রশস্ত করার মতো কোনো প্রকার নিয়োগ প্রক্রিয়া চালাবেন না। যদি সেটা চালান তাহলে কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে ছবির উপর সই করার পর অ্যাডমিট কার্ড দেওয়া হয়। বিস্তর বিতর্কের পরেও এবার অ্যাডমিট নিয়ে এসএসসির গাছাড়া ভাব শুরুতেই যেন স্পষ্ট। আধার বা ভোটার কার্ডের ছবি তো অনেক পুরনো। অনেকেরই প্রশ্ন, দুই পরিচয়পত্র নিয়ে যখন বিস্তর কারচুপির অভিযোগ, তখন এই দুটি নথি ব্যবহার করে আবার কোনো দুর্নীতি হবে না তো? ফেসটা আইডেন্টিফিকেশন ক্ষেত্রে বহু সমস্যা হবে, হয়তো সেই সমস্যাটা জিয়ে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে আমি মনে করি। অ্যাডমিট কার্ডটাই যদি না, সেখানেই যদি ছবি না থাকে তাহলে কার সঙ্গে কি মিলিয়ে দেখব? আধার কার্ডের ছবির সঙ্গে মানুষের ছবি সবসময় পরীক্ষার হলে, পার্টিকুলারলি ওই কম সময়ের মধ্যে, এটা কিন্তু বলা যায় না। জাল আধার ও ভোটার কার্ডের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ। এখানে এআই এর সাহায্যে আধার বা ভোটার কার্ড বদলে দেওয়া তো কয়েক মিনিটের কাজ। সেখানে কোন ভরসায় আদ্যিকালের ছবি দেখে এসএসসি আসল পরীক্ষার্থীকে চিহ্নিত করবে, নাকি কাউকে ভরসা দিতেই আরো বড় দুর্নীতির আয়োজন এবং আরো সংগঠিত? দেখুন, এই সন্দেহের জায়গাগুলো এসএসসি নিজেই তৈরি করেছে। এরপর তো স্কুল সার্ভিস কমিশনের যোগ্যতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে। যারা অ্যাডমিট কার্ডটাই ঠিকঠাক দিতে পারে না তারা নির্বিঘ্নে পরীক্ষা নেবে কি করে? এই প্রশ্নটা তুলবো না, তাহলে আর ঠোটকাটা হলাম কেন? এসএসসির উদ্দেশ্য বিধেয়র ব্যাখ্যা আপনারা বিরোধীদের বক্তব্যে পেয়ে যাবেন। আসুন সেগুলো একটু পরপর আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন যে এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। শুনুন। দুর্নীতি হবে, আর সরকারই চায় না, সরকার চাই না যে পরীক্ষাটা হোক, সরকার চায় মামলা হোক। আরে ভাই, পরীক্ষা নিলে তো চাকরি দিতে হবে, চাকরি নিলে তো মাইনে দিতে হবে। কোথায় মাইনে দেবে সরকার? রামবামের যৌথ অতৃপ্ত আত্মা, এরা
সূর্য পূর্ব দিকে উঠলেও মামলা করছে, পশ্চিম দিকে অস্ত গেলেও মামলা করছে। সুতরাং এটা নতুন কিছু না, এরা সবেতেই মামলা করবে। এই চাকরি খেকোর দল সবেতেই মামলা করবে। এসএসসি এনশিওর করুক। আপনি বলুন পাড়ায় সমাধান কত হাজার কোটি টাকার গল্প কোত্থেকে আনবে? আর সরকারও বুঝছে যদি 1000, 1500 দিয়ে কন্যাশ্রী, যুবশ্রী এসব যদি দিয়ে চাকরিটা যদি না দিতে হয়, সরকার যদি টিকে যায়, তাহলে তারাই বা চাকরি দেবে কেন? এসএসসি একটি স্বশাসিত সংস্থা, তাদের দিক থেকে যেহেতু এর আগেও অভিযোগ উঠেছে, এবার তাদের আরও বেশি সতর্ক হয়ে পরীক্ষা নেওয়া উচিত। অ্যাডমিট কার্ডে ছবি থাকলে নিশ্চয়ই আরও ভালো হতো, সেটা এসএসসি বিবেচনা করুক। আমরাও চাইছি এই পরীক্ষাটা ফুলপ্রুফ হোক, যাতে এই পরীক্ষা নিয়ে আর কোনো অভিযোগ না ওঠে। এসএসসির পরীক্ষা তো নয়, এই যেন বিতর্কের আগ্নেয়গিরি, বল কেন একের পর এক বিস্ফোরণই যেন এখানে নিয়ম হয়ে গিয়েছে, দস্তুর হয়ে গিয়েছে। আগুন ছড়াচ্ছে শাসকের ঘরে, ফলে খুব স্বাভাবিকভাবে কি বাড়ছে অস্বস্তি। আর এর কোনোটাই এক্ষেত্রে যে নতুন ব্যাপার নয়, সেটা নতুন করে আমি বলছি না। বছরের পর বছর, দিনের পর দিন এই ছবি পাল্টায়নি। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন থেকে জলঘোলা শুরু হয়ে গিয়েছে, তখন থেকে শাসকের ঘরে একের পর এক বোমা ফাটছে। কত বিতর্কের ঝড় ইতিমধ্যে বয়ে গিয়েছে, সেটাও আর নতুন করে বলার কিছু নেই। প্রশ্নটা এখানে, প্রশ্নটা ঠিক এই জায়গায়। শুধু কি শাসক, তারা একাই চাকরি চুরির খেলোয়াড়? শাসক কি শুধুই, মানে এক ও একমাত্র তারাই কি লাভের গুড় ঘরে তুলেছে, নাকি এই খেলাটায় সবাই সমান, অনেকেই সামিল, নেপথ্যে, প্রচ্ছন্নে নয় প্রকটে? আসলে শাসক বিরোধী সব এক কিনা, এ প্রশ্নটা এই ঘটনাগুলো সামনে আনছে। তাই আমি ঠোঁটকাটা আরো একটু প্রকট করে জিজ্ঞেস করলাম। আর এই সবার রং মিলেমিশে বোধ হয় হয়তো পারহ্যাপস একাকার হয়ে গিয়েছে। বলবো আপনাদের সবটা, তবে সবার আগে শাসক দলেরই একজন হেভি ওয়েট, ভেরি ভেরি হেভি ওয়েট, তার কথাতে আসবো। পার্থ চট্টোপাধ্যায় তার নামই কাফি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই এর মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতি কেসে আলিপুরে সিবিআই বিশেষ আদালত এই জামিন মঞ্জুর করেছে। তবে এরপরে অবশ্য এখনই পার্থর জেল মুক্তি হচ্ছে না। প্রাক্তন শিক্ষামন্ত্রী বললে বোধহয় আরও বেটার কয়েনেজ হয়, কারণ আরও বেশ কিছু মামলা ঝুলে রয়েছে। ফলে এই মুহূর্তে এই পার্টিকুলার যেগুলো বললাম, এই কেসগুলোতে তার জামিন হলেও জেল মুক্তিটা এখনই নয়। আসরে আরো অনেক কোট আনকোট বড় চরিত্র রয়েছে, যেমন ধরুন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা। এই দিন তারা পৌঁছে যান আলিপুরের বিশেষ সিবিআই আদালতে, সেখানে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন বাবা মেয়ে। দিনের শেষে তারা জামিন পেয়েও গিয়েছেন। কি সহজ বলুন, গেলেন আর জামিন পেলেন, জল ভাত, পুরো একেবারে জল ভাত। আর এই প্রসঙ্গ মনে করিয়ে আপনাদের বলবো, এসএসসির কোট আনকোট যে দাগি অযোগ্য আমরা বলছি, সেই দাগি অযোগ্যদের তালিকায় কিন্তু প্রাক্তন মন্ত্রী কন্যার নাম রয়েছে। তাকে ঘিরেও কিন্তু বিতর্ক কম নেই, যে কারণে পর এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জানি ছবির মতন স্পষ্ট, কারণ পরতগুলো তো প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে যাচ্ছে। আসল কথা হলো কি জানেন তো, আসল কথা হলো এই বিতর্কই এখন বাংলার সবচেয়ে বড় বাস্তব, দ্য গ্রেট রিয়েলিটি শো, এই বিতর্কটাই। আর এর হাত থেকে নিস্তার নেই, মুক্তি নেই। শাসক দলকে এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে পদে পদে বিরোধীরা বিত্তে ব্যস্ত। তার কারণ দোরগোড়ায় যখন করা নাড়ছে নির্বাচন, তার আগে এগুলো ইস্যু, বিগ ইস্যুস। কিন্তু তাদের নিজেদের ঘর কি আদৌ সুরক্ষিত? মানে যারা এই ঢিলটা ছুটছেন, কাঁচের ঘরে বসে ঢিলটা ছুটছেন নয় তো, নাকি কাঁচের ঘরে থেকে পাথর মারতার এতটাই ব্যস্ত হয়ে গিয়েছেন ঠিক বুঝে উঠতে পারছেন না যে তার ঘরটাও কাঁচ দিয়ে তৈরি? প্রশ্ন রাখলাম। আর এই প্রশ্নগুলো করতে হচ্ছে তার কারণ এসএসসির দাগি তালিকা সামনে আসতেই, মানে দাগিদের তালিকা সামনে আসতেই একের পর এক মুখোশ খুলে যাচ্ছে, যে কারণে করলাম। আসুন দেখি। রং দিয়ে যায় চেনা। নিয়োগ দুর্নীতিতে এই কথাটা অন্তত বুক বাজিয়ে বলতে পারবে না কোনো দলই। এটা ঠিক, তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কিন্তু বিরোধীরা বাদ নাকি? এসএসসি দাগি তালিকায় নাম উঠে এসেছে ময়নার বিজেপি উপপ্রধানের। ময়না মানে পূর্ব মেদিনীপুর জেলা, বিরোধী দলনেতার এলাকা। আর ময়না মানে বিজেপি বিধায়ক অশোক দিনদার খাস তালুকো বটে। সেখানে বিতর্কের কেন্দ্রে গজিনা গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান সৌমেন কর। পিংলার মুন্ডমারি উষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক তিনি।
নিজে বিপদে, দলও তাকে নিয়ে বিড়ম্বনায়। এই অবস্থায় তৃণমূল বিজেপি এখন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। গাজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মণ্ডলের সহসভাপতি তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তারও নাম আছে এই লিস্টে। যার কথা বলছেন না, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছিল। হ্যাঁ, 2023-এ ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করে উপপ্রধান হয়েছে, তবে সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। আজকে এদেরকে এই পথে নিয়ে গেল কে? ছবিটা স্পষ্ট, দাগি উপপ্রধানের থেকে এখন দূরত্ব বাড়াতে ব্যস্ত স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে যাকে নিয়ে বিতর্ক, তার হুঁশিয়ারি, লড়াই হবে আদালতে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আমাদের যা যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো সবই উত্তীর্ণ করেছি এবং তার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তারপরও এভাবে কেন নাম এলো, কি ব্যাপার? কিন্তু আমার মনের মধ্যে কোনো সমস্যা নেই, সেই জায়গায় বাইরে অস্বস্তি, কে কি বললো সেই ব্যাপারগুলো আমি কখনোই গুরুত্ব দিই না। আরও নজির আছে, দাগিদের তালিকায় নাম ভাঙড়ের বিজেপি নেতার ছেলেরও। তালিকায় 200 নম্বরে ঠাঁই হয়েছে অতনু মণ্ডলের। ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডলের ছেলে। তিনি অবশ্য বলছেন সব মিথ্যে, সবটাই ষড়যন্ত্র। অনেক সময় রাজনীতির শিকার হয়ে যায় মানুষ, আমি হয়তো সেই রাজনীতির শিকার। যেটা এসেছে সেটা আমার মনে হয় কেন এসেছে আমি বলতে পারবো না, এবং আসল ওএমআর সেখানে দেখাতে পারছে না। এবং আমার ছেলে ব্লাঙ্ক ওএমআরও না, আমার ছেলের একদম পুরো সবগুলোই সে করেছে, কল করেছে বা যেটা উত্তর দেওয়া দিয়েছে। সেই জায়গায় আপনারা বলতে পারবেন না যে আমার ছেলে ব্লাঙ্ক ওএমআর দিয়েছে বা র্যাঙ্ক জাম্প করেছে। তা বলে ভাববেন না শাসক স্বস্তি পেয়েছে। বিরোধীদের আক্রমণের কিছু অস্ত্র হাতে পেলেও তাদের নিজেদের ওপরে দুর্নীতির অভিযোগের পাহাড় প্রমাণ চাপ সেটা বাড়ছে, বই কমছে না। এই যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেখানে রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এলাকা দাপুরের তৃণমূল নেতা সুজিত পাজা ছোটমের নাম রয়েছে দাগি অযোগ্য শিক্ষকের লিস্টে। প্রিয়াঙ্কা পাজা হুগলির তারাহাট শারদাময়ী হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। পরীক্ষা হয়েছিল, পরীক্ষা দিয়েছিল, আমাদের একটু দয়া করবার লোক আছে, আমাদের ও করে, চাকরি কেউ দিয়েছে দেয়নি। একটা মানসিক পর্যায়ে আমরা আইনের দিচ্ছি, দেখা যায় না কি হয় না হয়। মেয়ে ঢাল হয়ে বাবা হাজির হয়েছেন যথারীতি, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি। এদিকে রাজনীতির ময়দানেও আমরা ওরা, এই সপ্তমে এভাবে তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরাই অযোগ্য সেটা প্রমাণ হয়েছে। এই সরকার সমস্ত দিকেই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতিতে ভরা। এই বিষয়ে কিছু বলবো না, এটা আইনি জটিলতার ব্যাপার, আইনের পথে চলছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য না, এই বিষয়ে কোনো আমাদের বক্তব্য নেই বললেই কি সব শেষ? এত সহজে পার পাওয়া যায়? দিকে দিকে বিতর্ক, শাসক বিরোধী দুই শিবিরেই লেগেছে দুর্নীতির কালি। প্রশ্ন হলো, জবাব এড়িয়ে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে পার পাওয়ার খেলা আর কতদিন চলবে? কেমন করে মেরে দিল আমার স্বামীকে? ওনার গাড়ি দিয়ে হয়েছে তো একটা কুকুরও মারা যায়, তো মানুষ দেখতে যায় জীবিত আছে কি মারা গেছে। ওনারা যদি নিয়ে এসে দেখে নিত, ট্রিটমেন্ট আরম্ভ করে দিত, আমার স্বামীকে ভালো করে দিত। কেউ যদি যায় পিছলে পড়ে, পেয়াদা এসে পাকড়ে ধরে। মনে পড়ছে 21 আইন বলে কথা, সুকুমার রায় সে কবে লিখে গিয়েছেন, কিন্তু তার প্রাসঙ্গিকতা এখনো বহাল তবিয়তে। মঙ্গলবার সেনার ট্রাক আইন ভাঙল, দেখলেন সে আপনারা সিসিটিভি ফুটেজ, বারবার দেখালাম আপনাদের। দিনভর সেই ট্রাকের গতিবিধি এবার খুঁটিয়ে দেখল কলকাতা পুলিশ। কে বলে পুলিশ পারে না, কে প্রশ্ন তোলে পুলিশের কর্মক্ষমতা নিয়ে। কোন কোন রাস্তায় সিগন্যাল মানেনি সেই ট্রাক, সেনার ট্রাক, পুরো রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরার যে ফুটেজ, যেটাকে সিসিটিভি ফুটেজ বলা হয়, সেটা পুলিশ খতিয়ে দেখেছে। যদিও আগেই ওই চালক যে সেনাকর্মী যিনি গাড়িটা চালাচ্ছিলেন তার বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করে। ফলে পুলিশের তৎপরতা, পুলিশের এফিসিয়েন্সি, এক্ষেত্রে কিচ্ছু বলতে পারবেন না যারা নিন্দুকরা প্রশ্ন তোলেন। কিন্তু তাদের জন্য আবার আরও একটা সিচুয়েশন রয়েছে। শওকত মোল্লার
কনভয়, বিধায়ক শওকত মোল্লা তার পাইলট কার, সেই পাইলট কার তার কনভয় ছিল, সেই পাইলট কারের ধাক্কায় মৃত্যু হলো একজন মোটর বাইক চালকের, যার স্ত্রীর মার কান্না শুনলেন কিছুক্ষণ আগে। তার অনিচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে খুনের মামলা রুজু হলো। কিন্তু সেখানেও কেমন একটা গা ছাড়া মনোভাব। কয়েক ঘন্টা, মানে দুটো পরপর দিনের মধ্যে আর কত ঘন্টার ফারাক হতে পারে, কয়েক ঘন্টার মধ্যে কেমন একটা উল্টো সিন দেখতে পাওয়া গেল না? সেনা ট্রাক আইন ভাঙলে পুলিশ যতটা সক্রিয়, বিধায়কের পাইলট গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যুতে পুলিশ ততটা সক্রিয় কি? আপনারা কি বলেন? সেনা ট্রাক, সেই ট্রাকের চালক সেনাকর্মীর বিরুদ্ধে 4 ঘন্টার মধ্যে এফআইআর দায়ের হয়েছিল, উইদিন 4 আওয়ার্স। পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করতে কতক্ষণ লাগলো? 24 আওয়ার্স, 20 ঘন্টার ব্যবধান। বুঝতে পারছেন কেন? প্রশ্ন আরও আছে। শওকত মোল্লার কনভয়ের সেই গাড়ি, যে গাড়ি 16 বছরের পুরনো, 16 বছরের পুরনো গাড়ি মানে তো বাতিল, মোটর ভেহিকলসের তরফ থেকে বাতিল করে দেওয়া উচিত, বাতিল করে দেওয়া হয়েছে, মোটর ভেহিকলস তার কাজ করেছে, আগেই সেই গাড়ি বাতিল হয়ে গিয়েছে। সেই বাতিল গাড়ি এগিয়ে গিয়ে একজনকে মেরে ফেললো। কি করে সেই বাতিল গাড়ি পুলিশ চালাচ্ছিল? পুলিশেরই তো কাজ। রাস্তাঘাটে আমার আপনার গাড়ি কোনো কারণে যদি যাবতীয় এই ক্রাইটেরিয়াগুলো পেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বলে তো যে এই গাড়ি চলবে না, নিদান রয়েছে, নিয়ম রয়েছে। তো পুলিশ বলে কি চালাতে পারছিল? মানে পুলিশের গাড়ি বলেই কি আমরা বলি যে 7 খুন মাফ, এক্ষেত্রে তাই হলো? এ প্রশ্ন তুললাম আরো একবার, দেখুন প্যাকেজ। ভাঙড়ে বাতিল গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু, তাও আবার কলকাতা পুলিশের গাড়ি। ভাঙড়ে বামনঘাটায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাইক চালকের। কনভয় থাকা পাইলট কার ধাক্কা মারে বাইকে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় বাইক চালককে। এসএসকেএমে মৃত্যু হয় বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। পুলিশের গাড়ি মেরে দিল ওকে, পুলিশের গাড়ি মেরে চলে গেল, ওরা একবারও কেউ আসেনি। ওরা মিথ্যে কথা বলেছে, ওরা কোনো খবর নেয়নি। ওরা, ওইটা আমার ছোট ছেলে ছিল, ওর উপরে সবাই নির্ভর ছিল। কিন্তু গাড়িটি 16 বছরের পুরনো, মোটর ভেহিকলস থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আমি কি আইন কার গাড়ি আমি বলতে পারবো না। আমি ওর গাড়ির রেজিস্ট্রেশন দেখেছি, ওটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন। সেই গাড়িটা 16 বছরের পুরনো, 2009 সালের 19 আগস্ট এই গাড়িটা কেনা হয়েছিল এবং সেটা 2016 সালের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দূষণ ছড়ানোর জন্য সেটাকে বাতিল করা হয়। তাতে বড় বড় করে কলকাতা পুলিশ লেখা আছে। লাল রঙের গাড়ি, জিপ, পুলিশের যা হয় তাই। এটা সম্পূর্ণ আমাকে না জিজ্ঞাসা করে আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। পাইলটটা হচ্ছে সরকারি পাইলট। স্ত্রীটার কান্না শুনেছেন? আমার বাচ্চারা আমার স্বামীর জন্য অপেক্ষা করছে। আমার স্বামীকে বলুন এনে দিতে, আমার ছোট ছোট বাচ্চা অপেক্ষা দেখবে রাত্রিরে বাড়িতে। এখানে অভয়ার মায়ের কান্না, তামান্নার মায়ের কান্না, আর এই ভদ্র মহিলার কান্নার কোনো জাতপাত ধর্ম নেই, কোনো রং আলাদা নেই। সবার খুনেই কিন্তু তৃণমূল, সবার খুনেই তৃণমূল। পুলিশ সূত্রের খবর, ওই ঘাতক গাড়িটির চালক চুক্তিভিত্তিক কর্মী। চালকও জখম হয়েছেন। সন্দেহ গাড়িটির যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। মোটর ভেহিকলসের গাড়ি বাতিল করে দেওয়া, মানে এই গাড়িটার কথা বলছি। সব জেনেও কি করে কনভয় সেই গাড়ি পুলিশ ব্যবহার করতে দিল, মানে সেদিনই, তার মানে এই ব্যবহারটা দিনের পর দিন হচ্ছে। আরও প্রশ্ন কিন্তু এক্ষেত্রে চলে আসে, মানে ওই গাড়ি যদি বাতিল হয়ে যায় তাহলে সেই গাড়ির নাম্বার, সেই গাড়ির চালাতে যে তেল তোলা হয় তারও তো একটা হিসেব নিকেশ কি করে হচ্ছে। আসুন কিছু বক্তব্য শুনি। শুধু ভিআইপি হলে, তার কনভয় হলেই সে মহাপাপী হয়ে যাবে, এটা কি করে হলো? তাই যদি হয় তাহলে শুভেন্দু অধিকারীর কনভয় যখন চণ্ডীপুরের মুখে মারা গেলেন, তো তখন তো আপনাদের এত উদ্বেগ, এত মানবিকতা, এত সব খুঁটিনাটি দেখা, এইসব তো প্রশ্ন আসেনি। শুভেন্দুবাবুর পাইলটের একটা শেষ গাড়ি একটি মুসলিম ছেলেকে চাপা দিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছিল, গাড়ি সিজ করা হয়েছিল। এবং রাজনীতি এটা হয়েছিল যে সংখ্যালঘুকে খুন করলেন শুভেন্দুবাবু। এই ছেলেটাও তো সংখ্যালঘু, এখনো কেন চালক গ্রেপ্তার হয়নি? সরকারি পাইলট, আমার সামনে ঘটনাটা ঘটেছে, ইনসিডেন্ট যেভাবে অ্যাক্সিলেটর যেভাবে নিয়ে গেছে, ড্রাইভারের কিছু করার ছিল না। তো গাড়ির কাগজপত্র সম্পর্কে বিষয়ে যদি জিজ্ঞাসা করতে হয় আপনারা পুলিশকে জিজ্ঞাসা করুন। একটা ছেলে মরে গেল
সংখ্যালঘু ছেলে একটা মরে গেল, শওকত মোল্লা একবার তার বাড়ি গেল না ভয়ে, স্বামীকে ফেরত করতে দেবে, বোম বাঁধতে পারে ভালো। খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, কিন্তু একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল? কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি। মারপিট করিস আর বোম বাঁধিস। একটা বোমের বদলে 4টে বোম আনতে পারে, স্বামীকে কোত্থেকে আনবে? আজকে আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে এখানে কেউ ক্ষতিপূরণও নিয়ে গেল না। শুভেন্দু অধিকারীর সময় কি হয়েছিল? শুভেন্দু অধিকারী গেছিলেন, দেখা করেছিলেন? নিশ্চয়ই যাবেন, একটু সময় দিন। দেখুন, আমি ওনারা খুবই তো মর্মাহত, আমরাও খুবই এই বিষয়টা মর্মাহত, যার কারণে ওনার বাড়ির আশেপাশে যারা আছেন ওখানে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ওখানে দাহটা মানে কাজটা সমাপ্ত হয়ে যাক, তারপরে নিশ্চয়ই আমরা যোগাযোগ করব। আমরা মানবিক দিক থেকে পরিবারের পাশে থাকব। শুনলেন পরপর সেই বক্তব্যগুলো। হ্যাঁ, অনেক দিনের এই বক্তব্য আমাদের কাছে থেকে যায়, তার কারণ এই ঘটনাগুলো না একটার পর একটা ঘটতে থাকে, তো ফলে স্মরণের বাইরে চলে যাবে এরকম অবকাশও তৈরি হয় না। একই আইনে দুই মুখ পুলিশের। সেনা ট্রাক আইন ভাঙলো, চটজলদি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে দিল পুলিশ, আর অন্যদিকে বিধায়ক শওকত মোল্লার কনভয়, সেই কনভয় মানে বিধায়কের কনভয় পাইলট কার, সেই পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ প্রকাশই করলো না। কেন করলো না সেটা কি আর বলে দিতে হবে? বোঝেন, কলকাতা পুলিশের কিছু করার নেই ওখানে, কারণ তৃণমূলের নেতা সে। তাই আর্মির জন্য পুলিশের মাথা ব্যথা, সিসিটিভি ক্যামেরা বেরিয়ে যাচ্ছে, কোর্ট মার্শাল করানোর কথা বলছে, তো এবার তার নিজের দলের এমএলএরা মানুষ মেরে দিচ্ছে, তার জন্য কি হচ্ছে? মোল্লার গাড়ি শুধু নয়, পশ্চিমবঙ্গে পুলিশের যে গাড়িগুলো, পুরনো গাড়িগুলো ব্যবহার হয়, তার আপনারা তদন্ত করে দেখুন, বেশিরভাগ গাড়ি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, পেপার ল্যাপস হয়ে গেছে। যারা আইনের রক্ষক, যারা মূলত রাস্তায় দাঁড়িয়ে গাড়ি চেকিং করেন, বিভিন্ন মানুষের ফাইন করেন, সেই থানাতেই, বিশেষ করে ধূপগুড়ি থানা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এই গাড়িগুলি একটি নাম্বার WB8484 WB74P 2850, এমনকি এমন অনেক গাড়ি রয়েছে যেই গাড়িগুলি কাগজপত্র, ফিটনেস, রেজিস্ট্রেশন সমস্ত কিছু ফেল। কথা বলেন আইনের রক্ষকরা, তারা এভাবে বেআইনিভাবে বিভিন্ন গাড়ির কাগজপত্র ফেল থাকা সত্ত্বেও পুলিশ আধিকারিকদের নিয়ে বিভিন্ন অভিযানে যাচ্ছেন। স্বাভাবিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ভারতের আর্মি যারা পাকিস্তানের সাথে লড়াই করে, ভারতের শত্রুদের সাথে লড়াই করে, সেই আর্মির গাড়ি ধরাই পশ্চিমবঙ্গ পুলিশের কাজ। কালকে অত্যন্ত বিপজ্জনকভাবে একটা টার্ন নিয়েছে। প্রথম কথা, নো রাইট টার্ন, তার মধ্যে লেফট লেন থেকে টার্ন নিচ্ছে, সিপির গাড়ি, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত। একটা ট্রাফিক কেস হয়েছে, তো তার সেটা নিয়ে এটাকে এই রাজনীতি বা ইস্যুর কি আছে? সেনা ট্রাক যখন এখানে দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক পেছনে আরেকটি লাল গাড়ি আসছে, ভালো করে দেখা যাচ্ছে। এই ট্রাকটি চলে গেল, এই লাল গাড়িটা সোজা চলে গেল, তার পেছন পেছনে এই লাল গাড়িটা আসছে, সেই লাল গাড়িটাও কিন্তু একদমই ট্রাফিক অমান্য করে ডান দিকে চলে গেল, রাইট টার্ন নিল। অর্থাৎ সেনার গাড়িটা যে অপরাধে দুষ্ট, পরের লাল গাড়িটাও সেই একই অপরাধে দুষ্ট, কিন্তু তারপরেও সেই লাল গাড়িটার বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিল পুলিশ? তাদেরকে কোর্ট মার্শাল করা হবে না? কি করা হবে তাদেরকে? আর্মিকে কোর্ট মার্শাল করা হবে, আর তাদেরকে কি করা হবে? বিরিয়ানি খাওয়ানো হবে? হ্যাঁ, পুলিশ তো আর্মির গাড়ি ধরে, অন্য কোনো গাড়ি তো ধরবে না, এটা স্বাভাবিক। একটা ট্রাফিক কেস হয়েছে, তার সঙ্গে কিসের প্রতিহিংসা, কিসের? রাজ্যে এসআইআর করতে না দিলে ভোট করতে না দেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ইলেকশন কমিশনের চাকা স্তব্ধ করার হুঙ্কার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর। পাল্টা বিজেপির বিরুদ্ধে ফের ভোট চুরির অভিযোগের সরব মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে ঈশিতার বাবা মা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মূল অভিযুক্তকে শনাক্তকরণ ছাত্রীর পরিবারের। কৃষ্ণনগর সংশোধনাগারে গিয়ে দেশরাজকে শনাক্ত করে ছাত্রীর বাবা মা ও ভাই। আইসিডিএস কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি শিশুসহ 9 জন। বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্রের ঘটনায় চাঞ্চল্য। সূত্রের খবর, বাড়িতে নিয়ে যাওয়ার পরেই খিচুড়িতে টিকটিকি নজরে আসে। কিভাবে খাবারে টিকটিকি খতিয়ে দেখছে প্রশাসন। ঘাটালের দাপুরের তৃণমূল নেতার মেয়ের নাম এবার দাগির তালিকায়। চন্দ্রকোনা রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত পাজার ছোট মেয়ে প্রিয়াঙ্কা পাজার নাম রয়েছে দাগি অযোগ্য শিক্ষকের লিস্টে।
মেয়ের যোগ্যতা প্রমাণে আদালতে যাবেন জানিয়েছেন কাউন্সিলর সুজিত পাজা। এসএসসি দাগি তালিকায় বিজেপি নেতার ছেলের নাম, তালিকা 200 নম্বরের নাম বিজেপি সাংগঠনিক জেলার সহ সভাপতির ছেলে, ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু মণ্ডল, বিজেপি নেতা অবনী মণ্ডলের ছেলে। 2019 সাল থেকে স্কুলে কর্মরত, রাজনীতির শিকার দাবি ভাঙড়ের বিজেপি নেতার। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। কর্ণাটকে কাজে গিয়ে 2 মাস ধরে নিখোঁজ ছিলেন চাঁচলের বাসিন্দা মুকেশ মণ্ডল। বেঙ্গালুরুতে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ। পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।